আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল মেডিকেল স্টাডি বাংলা। তো আজকে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট মেটাবলিজমের আরেকটা ভিডিও, সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে জেনে নিই গ্লাইকোজেনেসিস বলতে আমরা কি বুঝি। দেখো, গ্লাইকো মিন্স গ্লাইকোজেন, আর জেনেসিস মানে আমরা সবাই জানি তৈরি হওয়া, তাই না? যে জেনেসিস মানে হচ্ছে সিনথেসিস বা তৈরি হওয়া, অর্থাৎ গ্লাইকোজেন তৈরি হওয়ার প্রসেসটা কেন বলতেছি গ্লাইকোজেনেসিস। এখন আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে দেখো, আমাদের যে কার্বোহাইড্রেট ডাইজেশনের পরে কী হয়েছিল, যে গ্লুকোজ অ্যাবজর্পশন হয়েছিল পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে এবং সে লিভারে চলে আসছিল। আসার পরে কী হয়েছিল, যে আমাদের বডিতে এটিপি তৈরি করার জন্য সে কী করছিল, সেলের ভিতরে যে গ্লাইকোলাইসিস করছিল, গ্লাইকোলাইসিস। এখন আমরা প্রত্যেকবার যখন খাবার গ্রহণ করি বা আপটেক করি তখন কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে গ্লুকোজ আপটেক করে থাকি। তো এই যে এক্সট্রা গ্লুকোজগুলো, সেই এক্সট্রা গ্লুকোজগুলো কী হয়, এই এক্সট্রা গ্লুকোজগুলো হচ্ছে আমাদের হেপাটোসাইটে এসে জমা থাকে। অর্থাৎ এই এক্সট্রা গ্লুকোজগুলো হেপাটোসাইটে যে জমা থাকার যে প্রসেস, সেইগুলোকে আমরা বলতেছি গ্লাইকোজেনেসিস। মানে এই এক্সট্রা গ্লুকোজগুলো গ্লাইকোজেন হিসেবে আমাদের হেপাটোসাইটে জমা থাকে। এবং আরও যে এক্সট্রাগুলো সেগুলো কী করে আমাদের হার্টে চলে আসছে এবং সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কোথায় চলে আসে, আমাদের মাসলে চলে আসে। এবং এই মাসলও এই যে গ্লুকোজগুলো কী হয়, গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। এই যে গ্লুকোজগুলো গ্লাইকোজেন হিসেবে জমা থাকার যে প্রসেস, সেটাকে আমরা বলতেছি গ্লাইকোজেনেসিস। অর্থাৎ আমাদের যে লিভার সেল বা হেপাটোসাইটে হচ্ছে জমা থাকে 100 গ্রাম গ্লুকোজ, এবং আমাদের যে মাসল সেলে জমা থাকে হচ্ছে প্রায় 300 থেকে 400 গ্রাম গ্লুকোজ গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। এখন তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই ঘটনাটা, গ্লাইকোজেনেসিস ঘটনা করতেছে আমাদের ফিডিং স্টেজে। যখন আমরা খাবার আপটেক করি সেখান থেকে যে গ্লুকোজ উৎপন্ন হয়, সেই গ্লুকোজগুলো এক্সট্রাগুলো কী করে আমাদের লিভারে এবং মাসলে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। আর এই গ্লুকোজগুলো গ্লাইকোজেন হিসেবে জমা থাকার প্রসেসটাকে আমরা বলতেছি গ্লাইকোজেনেসিস। তাহলে আমাদের এই যে গ্লাইকোজেনেসিস প্রসেসটা হয় আমাদের সেলের সাইটোসোল বা সাইটোপ্লাজমে। এখন সাইটোপ্লাজমে যখন গ্লুকোজটা আসে তখন কি হয়, সেই গ্লুকোজটা 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজটা কী হয়, হেক্সোকাইনেজ এনজাইম তৈরি করে গ্লুকোজ 6 ফসফেট। অর্থাৎ এখানে কি হবে, তার যে গ্লুকোজের যে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, তার 6 নাম্বার কার্বনে কী হবে, 6 নাম্বার কার্বন হচ্ছে একটা ফসফেট যুক্ত হবে, তখন তাকে আমরা বলবো গ্লুকোজ 6 ফসফেট। এখন এই ফসফেটটা কই থেকে আসবে, আমরা গ্লাইকোলাইসিস যখন আলোচনা করেছিলাম তখন বলছিলাম যে এখানে কী হবে, একটা এটিপি ব্যাঙ্গে তৈরি করবে এডিপি প্লাস ফসফেট, অর্থাৎ এডিনোসিন ট্রাইফসফেট, 3টা ফসফেট থেকে একটা ফসফেট বের হয়ে যাবে এবং যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এডিনোসিন ডাইফসফেট, 2টা ফসফেট। আর এই যে ফসফেটটা সে কী করবে, গ্লুকোজের 6 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে এবং তৈরি করবে গ্লুকোজ 6 ফসফেট। তারপর কী হবে, এই গ্লুকোজ 6 ফসফেটের 6 নাম্বার কার্বনের যে ফসফেটটা সে কী করবে, মিউটেশন হয়ে চলে আসবে 1 নাম্বার কার্বনে, এবং যে যৌগটা তৈরি তাকে বলতেছি আমরা গ্লুকোজ 1 ফসফেট। অর্থাৎ ফসফেট হচ্ছে 1 নাম্বার কার্বনের সাথে আছে। এবং এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম কি, ফসফোগ্লুকোমিউটেস। অর্থাৎ এখানে যেহেতু মিউটেশন হচ্ছে এই জন্য এনজাইমটার নাম কি, মিউটেস এনজাইম। তারপর কী হবে, এই গ্লুকোজ 1 ফসফেটের সাথে হচ্ছে যুক্ত হবে একটা নিউক্লিওটাইড। কুই নিউক্লিওটাইড দেখো হচ্ছে ইউটিপি। যে ইউটিপি থেকে কী হবে, আমাদের 2টা ফসফেট বের হয়ে যাবে। অর্থাৎ এই যে ইউটিপি হচ্ছে একটা নিউক্লিওটাইড, এটাতে কী কী আছে যদি আমরা দেখি, এটাতে আছে হচ্ছে আমাদের ইউরাসিল। তোমরা জানো ইউরাসিল হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস, তার সাথে থাকবে হচ্ছে পেন্টোজ সুগার, এবং পেন্টোজ সুগার বলতে আমরা মেনলি বোঝাচ্ছি রাইবোজ সুগারকে, এবং কি আছে 3টা ফসফেট। এবং এই যে ইউটিপি, এই ইউটিপি কী করবে, ফসফোরাইলেজ এনজাইম, অর্থাৎ যেটা নাম হচ্ছে ইউডিপি গ্লুকোজ ফসফোরাইলেজ। এই ফসফোরাইলেজ এনজাইমটা কী করবে, তার 2টা ফসফেটকে ভেঙে দিবে, এবং বাকি যে যৌগটা, এই যৌগটা কী করবে, সেই গ্লুকোজ অণুর সাথে মিলবে। অর্থাৎ দেখো, যে যৌগটা ছিল আমরা জানি যে এখান থেকে 1 নাম্বার কারণে চলে আসছিলো, এবং এই যে যৌগটা গেলে দেখো এখানে আগে থেকে একটা ফসফেট ছিল এবং এখানে একটা ফসফেট, তাহলে কী হলো, ডাইফসফেট। এবং যে ইউরাসিল এবং পেন্টোজ সুগার মিলে তৈরি করে ইউরিডিন।
অর্থাৎ গ্লুকোজের সাথে ইউরিন যোগ হলো এবং দুইটা ফসফেট আছে, তাহলে যে যৌগটা তৈরি হবে তার নাম কি? ইউরিন ডাইফসফেট গ্লুকোজ। তারপর কি হবে? এই ইউরিন ডাইফসফেট গ্লুকোজ তৈরি হওয়ার পর যে কি হবে, তোমার ইউডিপিটা হচ্ছে রিমুভ হয়ে যাবে গ্লুকোজ থেকে, তখন যে স্ট্রাকচার থাকে তাকে আমরা হচ্ছে গ্লুকোজ। তাহলে এ হচ্ছে গ্লুকোজের একটা স্ট্রাকচার। যদি আমরা দেখি সেখানে কি দেখতে পাচ্ছি, দেখো গ্লুকোজের যে এটা হচ্ছে তার 1 নাম্বার কার্বন, এটা তার 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার, 4, 5, 6 নাম্বার কার্বন। এখন যে যখনই গ্লুকোজ থেকে ইউডিপিটা চলে যাবে তখনই আমাদের গ্লাইকোজেন প্রসেসটা শুরু হবে। এখন গ্লাইকোজেনেসিস প্রসেসটা যখন তৈরি হবে তখন কি হবে, এখানে একটা প্রাইমার লাগবে। প্রাইমারটার নাম কি? প্রাইমারটার নাম হচ্ছে গ্লাইকোজেনিন। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লাইকোজেনিন প্রাইমার, যেটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি এবং এটা মেনলি হচ্ছে টাইরোসিন থেকে আসে, অর্থাৎ এটার নাম কি? গ্লাইকোজেনিন। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, গ্লাইকোজেন বা গ্লুকোজ হচ্ছে কার্বোহাইড্রেট, বাট গ্লাইকোজেনিন যে প্রাইমার হিসেবে কাজ করে এটা হচ্ছে একটা প্রোটিন। তোমাদের বাইবাতে এটা ধরতে পারে, এটা হচ্ছে একটা প্রোটিন। মেনলি কই থেকে আসে? টাইরোসিন থেকে আসে। এই গ্লাইকোজেনিনটা যখন হচ্ছে আমাদের গ্লুকোজ অণুর সাথে যুক্ত হবে, গ্লুকোজ অণুর সাথে যখনই যুক্ত হবে তখনই আমাদের গ্লাইকোজেনেসিসটা শুরু হবে। কিসের মাধ্যমে? কোন এনজাইম? গ্লাইকোজেন সিনথেসিস এনজাইমের মাধ্যমে। যখনই এই আমাদের গ্লাইকোজেনটা গ্লুকোজের সাথে যুক্ত হবে তখন কী হবে, সে আরেকটা গ্লুকোজ আসবে, আসার পর কী হবে, আরেকটা গ্লুকোজের 4 নাম্বার কার্বন এবং একটা গ্লুকোজের 1 নাম্বার কার্বন দিয়ে কী হবে, সে বন্ড তৈরি করবে এবং এই বন্ডটার নাম হচ্ছে আলফা 1,4। দেখো একটা কার্বনের 1 নাম্বার কার্বন, একটা গ্লুকোজের 1 নাম্বার কার্বন এবং আরেকটা গ্লুকোজের 4 নাম্বার কার্বনের বন্ড হচ্ছে, এদের নাম কি? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এভাবে কী করবে, সে আরেকটা গ্লুকোজ আনবে এবং সে 4 নাম্বার কার্বনের সাথে যুক্ত করবে, তারপর আরেকটা গ্লুকোজ। এভাবে হচ্ছে আমাদের গ্লুকোজগুলো একটা পলিমার তৈরি করবে। আর আমরা জানি গ্লুকোজের পলিমারকে আমরা বলতেছি গ্লাইকোজেন। আবার কী হবে, অন্যদিক দিয়ে হচ্ছে যে একটা গ্লুকোজের 6 নাম্বার কার্বন আরেকটা গ্লুকোজের 1 নাম্বার কার্বনের মধ্যে তৈরি করবে হচ্ছে যে বন্ড, তাকে আমরা বলতেছি আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। তেমনিভাবে হচ্ছে এই আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করবে কি? ব্রাঞ্চগুলো তৈরি করবে, অর্থাৎ গ্লাইকোজেনের ব্রাঞ্চগুলো তৈরি করবে। এভাবে আস্তে আস্তে একটা একটা করে গ্লুকোজ জমা হয়ে যেতে পলিমার তৈরি করবে এবং তৈরি করবে হচ্ছে আমাদের গ্লাইকোজেন। কার মাধ্যমে? সেটা হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিস এনজাইমের মাধ্যমে তৈরি করবে। এভাবে হচ্ছে আমাদের যে সেলের ভিতরে যখন অনেকগুলো গ্লুকোজ আসবে সেই গ্লুকোজগুলো একসাথে মিলে তৈরি করবে আমাদের গ্লাইকোজেনটা। তাহলে এই হচ্ছে আমাদের গ্লাইকোজেন সিনথেসিস হওয়ার প্রসেস, হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে এখন হচ্ছে আমরা গ্লাইকোজেনেসিসের রেগুলেশনটা দেখব। তাহলে রেগুলেশনটা যদি আমরা দেখি, আমরা যখন ফিডিং স্টেটে থাকি অর্থাৎ খাবার আপটেক করি তখন হচ্ছে আমাদের বডিতে কী হয়? ইনসুলিন সিক্রেশন হয়, ইনসুলিন সিক্রেশন হয় এবং এই ইনসুলিন কী করে? এই ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিস এনজাইমকে স্টিমুলেট করে। আর গ্লাইকোজেন সিনথেসিস এনজাইমকে যখন স্টিমুলেট করবে তখন কী করবে? এই যে গ্লুকোজগুলো এই আলফা 1,4 এবং আলফা 1,6 বন্ডের মাধ্যমে কী করবে? সবগুলা পলিমার তৈরি করবে এবং তৈরি করবে হচ্ছে গ্লাইকোজেন। অর্থাৎ এই ইনসুলিন কী করে? আমাদের গ্লাইকোজেনেসিসটাকে স্টিমুলেট করে। এবং আরেকটা এনজাইম, যে আর কিছু এনজাইম যেগুলোকে আমরা বলতেছি যে গ্লুকাগন, তারপর হচ্ছে এপিনেফ্রিন, তারপর হচ্ছে নর এপিনেফ্রিন। এগুলোকে করে এগুলো হচ্ছে আর একটা এনজাইম যেটা হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেস এনজাইম। কোন এনজাইম? গ্লাইকোজেন ফসফোরাইলেস এনজাইম, গ্লাইকোজেন ফসফোরাইলেস এনজাইম। এই গ্লাইকোজেন ফসফোরাইলেস এনজাইম কী করেছে? স্টিমুলেট করে। আর এই গ্লাইকোজেন ফসফোরাইলেস এনজাইমের কাজ হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস করা, অর্থাৎ গ্লাইকোজেনগুলোকে ব্রেকডাউন করে দেওয়া, যেটা হচ্ছে আমরা পরের ভিডিওতে গ্লাইকোজেনোলাইসিস পড়ার সময় পড়বো। এবং এই গ্লুকাগন, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন যখন গ্লাইকোজেন ফসফোরাইলেস এনজাইমকে স্টিমুলেট করে তখন সে কী করবে? যে গ্লাইকোজেনেসিসকে ইনহিবিট করে দেয়, অর্থাৎ গ্লাইকোজেনোলাইসিস করতে হেল্প করে। তাহলে এভাবে হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিসটা স্টিমুলেট এবং ইনহিবিট হয়ে থাকে। তো আশা করি আজকের আমাদের যে গ্লাইকোজেনেসিসের উপর যে লেকচার তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।